নানা প্রতিবন্ধকতায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি রপ্তানি, পাশাপাশি কমেছে রাজস্ব আদায়। 2025-26 অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে 11,290 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হলেও আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা। একই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও কমে গেছে প্রায় 1,97,000 মেট্রিক টন। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে রিপন হোসেন, এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন হিলি থেকে সোহেল রানা। দুই বন্দরে আমরা যুক্ত হতে চাই। দুই বন্দরে দুই সহকর্মী রয়েছেন, যশোরে রয়েছেন রিপন হোসেন এবং হিলিতে রয়েছেন সোহেল রানা। দুজনের সাথে আমরা যুক্ত হতে চাই। তবে শুরুতে যেতে চাই রিপন হোসেন আপনার কাছে। এই যে নানা সংকটের কথা বলছিলাম, রপ্তানি আয় কমে যাওয়ার কথা বলছিলাম, এছাড়াও আমদানি রপ্তানির পরিমাণ কমে যাওয়া, রাজস্ব আদায় কমে যায়, এই নানান সংকটে ভুগছে আমাদের স্থলবন্দরগুলো। আপনি যেখানে রয়েছেন সেই বন্দরের খবরাখবর জানাবেন। আসলে 2025-26 অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 11,290 কোটি টাকা। সেখানে আদায় হয়েছে রাজস্ব 6,559 কোটি টাকা। এখানে আমরা দেখেছি যে ঘাটতি রয়েছে 4,731 কোটি টাকা। এবং 2026-27 অর্থবছরের যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু গত বছরের তুলনায় বছর কমিয়ে আনা হয়েছে। 10,588 কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় যদি বলা হয় যে প্রায় 7,200 কোটি টাকার কিন্তু যে কম সেটি হয়েছে। এবং গত 6 মাসে এই বন্দরে 130 মামলা হয়েছে। গত এক মাসে আমরা দেখেছি যে এই বন্দর থেকে প্রায় 20 কোটি টাকা আর পণ্য পাচারের অভিযোগে 4টি মামলা হয়েছে, যেখানে 57 জনকে আসামি করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে 225 ট্রাক পণ্য এবং রপ্তানি হয়েছে 76 ট্রাক পণ্য, এবং এই বন্দর থেকে এই সময় প্রায় 8 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি আমদানি হয়েছে 271 ট্রাক পণ্য, সেখানে রপ্তানি হয়েছে 33 ট্রাক পণ্য, সেখানে রাজস্ব আদায় হয়েছে 6 কোটি টাকা। আমরা দেখেছি যে গত বছরের তুলনায় এবছর রাজস্ব কিছুটা বাড়লেও যে নানা প্রতিবন্ধকতা এই রাজস্ব কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে বন্দরের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, বন্দরে মালামাল চুরি হওয়ার সমস্যা রয়েছে, এবং যে মালামাল ঘোষণা দিয়ে আনা হয় এবং অন্য মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার কিন্তু প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সে কারণে কিন্তু বিভিন্ন সময় এই বন্দরে কিন্তু মামলা হয়েছে। এই পর্যন্ত প্রায় 6 মাসে 130টির মতো জালিয়াতি মামলা হয়েছে। অর্থাৎ ব্যবসায়ীরা যে পণ্য নিয়ে আসেন সেই পণ্য কিন্তু যে রেভিনিউ অর্থাৎ যে রাজস্ব সেটি কিন্তু সরকার পান না, এমনটি অভিযোগ রয়েছে। এছাড়া বন্দরের কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে, বিশেষ করে ব্যবসা বান্ধব বন্দর নয়, ফরেন ক্রেন সমস্যা রয়েছে। কিছুদিন আগেও ক্রেনের দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এই ক্রেনের সমস্যা রয়েছে, বন্দরের জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সেই জলাবদ্ধতার কারণে কিন্তু পণ্য ঠিকমতো এই নষ্ট হয়, এবং ব্যবসায়ীরা যে বান্ধব বন্দর সেটি কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে যে রাজস্ব ঘাটতি সেটি রয়েছে, নানা সমস্যায় জর্জরিত রয়েছে এই বন্দরটি। তো এই ছিল এখান থেকে আমার কাছে বন্দরের সর্বশেষ খবর। সাজিদ আরাফাত। রিপন, আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত হতে চাই এ পর্যায়ে সোহেল রানার সাথে। সোহেল, আমরা তো বেনাপোল যে স্থলবন্দর সেই খবর শুনছিলাম, আপনি এখন হিলি স্থলবন্দরে রয়েছেন। সেখানে আমদানি রপ্তানির যে বাণিজ্য ঘাটতি বা কি কি সংকট রয়েছে, সেই সংকটগুলো কাটিয়ে উঠতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। সাজিদ, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরশীলতা, ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকা এবং কাস্টমসের অসহযোগিতা, আসলে এই মূলত তিনটি কারণে হিলি স্থল বন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে সেটি বেশ থমকে গেছে। আমরা আগের চিত্রগুলো যেখানে দেখছিলাম যে হিলি স্থল বন্দরে প্রতিদিন যেখানে 200 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হতো ভারত থেকে, এবং তার বিপরীতে বেশ কিছু পণ্য কিন্তু ভারতে রপ্তানি হতো, সেই আমদানি রপ্তানির চিত্র কিন্তু আমরা যেটি দেখছি এখন সেটি অনেকটাই কম। কারণ এখন প্রতিদিন এই বন্দরে প্রায় 25 থেকে 30 ট্রাকের 30 ট্রাক কিংবা 50 ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হয়, তার বিপরীতে কিন্তু রপ্তানি হয় 15 থেকে 20 ট্রাকের মতো। অর্থাৎ আমদানি রপ্তানির চিত্র যেটি
যেটি আমরা দেখছি সেটি দুটোই কিন্তু এখানে কম বলে কিন্তু আমরা এখনকার কাস্টমসের যে তথ্য সেখান থেকে বলা যেতে পারে। তো সব মিলে এখানে একটা বিষয় ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত যেহেতু ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকবার কারণে ভারতের যে চাহিদা রয়েছে বাংলাদেশিদের সবজি থেকে শুরু করে কাঁচা পণ্যের, সেই সবজি কাঁচা পণ্যগুলো কিন্তু বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ভারতে রপ্তানি করতে পারছে না। এছাড়া বাংলাদেশের যে আমদানি নির্ভরশীলতা যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চাল পেঁয়াজ থেকে শুরু করে যে পণ্যগুলো রয়েছে সেগুলোর নির্দিষ্ট থাকবার কারণে অনেক সময় বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে, অনেক সময় ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে। এই পণ্যগুলো আমদানির বন্ধ থাকবার কারণে কিন্তু বন্দর এক ধরনের প্রভাব পড়ে থাকে। এছাড়া কাস্টমসের যে অসহযোগিতার কথা বলা হচ্ছে, সেখানে কাস্টমসের একটা বার থাকবার কারণে এখানে সহকারী কমিশনার কিংবা কমিশনার বসে থাকেন। সেই জায়গাতে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সহজে কোনো পণ্য আনলে সেটি সহজে স্থানান্তর করতে পারে না। সেক্ষেত্রে রংপুর যে কমিশনার অফিস রয়েছে সেখানে কাগজ নিয়ে যেতে হয়, একটা হয়রানির শিকার হতে হয় তাদেরকে। তাদের যেটি দাবি, যেহেতু এখন কাস্টমসের একটি নিজস্ব জায়গায় নতুন অবকাঠামো তৈরি হয়েছে, সেটি এখনো চালু হয়নি। সেটি চালু হলে যাতে করে হেলি স্থল বন্দরকে হেলি কাস্টমস হাউসে পরিণত করা যায়, সেক্ষেত্রে এখানে একজন কমিশনার বসবেন এবং কমিশনার বসলে তিনি নিজেই সব সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন হেলি স্থল বন্দরে তারা সহজে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি সহজীকরণ করতে পারবেন। এতে করে কিন্তু আমদানি রপ্তানি বাড়বে, সে সাথে বন্দরের যে আসলে দৈনন্দিন আয় রয়েছে, সরকারের যে রাজস্ব আয় রয়েছে সেটিও কিন্তু বাড়বে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে অন্যান্য শুল্ক স্টেশনগুলোর মতন আসলে হেলি স্থল বন্দরটাকেও কাস্টমস হাউস তৈরি করা দরকার, তাতে করে কিন্তু আমদানি রপ্তানি দুটি গতি কিন্তু বাড়বে। এক্ষেত্রে বন্দরের শ্রমিকদের যে দৈনন্দিন আয় রয়েছে সেটিও বাড়বে। সবকিছু মিলে বলা চলে এই সংকটগুলো কাটাতে যদি সরকার উদ্যোগ নেয়, সেক্ষেত্রে হয়তো হেলি স্থল বন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে সেটি ফিরে আসবে। সোহেল, আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলেন যশোর থেকে রিপন হোসেন এবং হিলি থেকে সোহেল রানা।